আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক দুদিনব্যাপী বৈষয়িক সংলাপ উদ্বোধন। 2 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। উখিয়ার গহীন পাহাড়ে আলশার আস্তানায় র্যাবের অভিযান। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার, গ্রেফতার 2। 47টি ফ্লাইটে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 18,651 জন হজ যাত্রী। 10 জুন পর্যন্ত চলবে বিমান যাত্রা। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। প্রযুক্তিগত আসক্তি এবং ক্লাসে অনুপস্থিতি সহ পড়াশোনায় অমনোযোগিতা মূল কারণ, বলছেন শিক্ষাবিদরা। দর্শক, শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করে সরকার। তিনি বলেন, সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে শিশু মৃত্যুর হার কমেছে, আইন সংশোধনের ফলে বাল্যবিবাহ হ্রাস পেয়েছে। সকালের রাজধানীতে 2 দিন ব্যাপী ICPD 30 জনসংখ্যার বৈচিত্র্য এবং টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিন ব্যাপী বৈষয়িক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাশাপাশি কর্মমুখী শিক্ষার দিকে গুরুত্ব আরোপ করেছে সরকার। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরকে ঘিরে আবার সরব হয়ে উঠেছে বিভিন্ন মহল। গত 7 জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর। সফরের প্রথম দিনেই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। আজ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আলশার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার সহ আলশার 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর থেকে উখিয়ার গহীন পাহাড়ের লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। এরপর র্যাবও পাল্টা গুলি ছড়ে। পরে 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়, উদ্ধার করা হয় অস্ত্র এবং গোলাবারুদ। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত 18,651 জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 47টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 14,904 জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত 9 মে। আগামী 10 জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে 20 জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী 22 জুলাই। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার আরো খবর জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু বাংলাদেশ থেকে হজ যাত্রীরা কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হজ যাত্রার আজকে কিন্তু 7ম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা এলাকার যে হজ ক্যাম্প রয়েছে এই হজ ক্যাম্পে। আমরা সকাল থেকে কিন্তু এই হজ ক্যাম্পের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। হজ ক্যাম্পের যে তথ্য সংগ্রহে আমাদের কাছে যেটা উঠে এসেছে, শুধুমাত্র যে সৌদিতে যেই ট্রাভেলসগুলো যাচ্ছে, যেই
এজেন্সিগুলো সৌদিতে হজ যাত্রীদের বহন করছে, তারা কিন্তু হজ যাত্রীদের কাছে বিভিন্ন জর্দা, যেটা পান খাওয়াতে ব্যবহৃত হয়, সেই জর্দা সামগ্রী কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সৌদির থেকে কমপ্লেন জানানো হয়েছে। আমরা হজ যে পরিচালকের সাথে কথা বলেছি, তিনি কিন্তু এই বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। এছাড়া কিছু এজেন্সির বিরুদ্ধে কিন্তু হজে গিয়ে যে কুরবানির বিষয়টা রয়েছে, সেই কুরবানির কিছু টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে হজ যাত্রীদের কাছ থেকে, এমন কিছু অভিযোগ কিন্তু পাওয়া গেছে। সকল বিষয়ে হজ পরিচালক এবং হজের যারা কর্মরত দায়িত্বরত আছেন, তারা কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। তো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হজ যাত্রার যে যাত্রীরা রয়েছে, হজ যাত্রীরা কিন্তু হাজি ক্যাম্পে অনেক সময় আগে এসে ভিড় করে, কারণ এখান থেকে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট হয়। তো আজ কিন্তু বাংলাদেশ থেকে হজের ফ্লাইট মোট 5টি যাবে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সে রয়েছে 2টি এবং সৌদি এয়ারলাইন্সে রয়েছে 3টি। আর যদি সবগুলো ফ্লাইট চলে যায়, এর সর্বমোট 19,917 জন হজযাত্রী কিন্তু এই বাংলাদেশ থেকে আজ গমন করবে। তো তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু হজ যাত্রীদের সঙ্গে ঘটেনি, তবে হজ এজেন্সি বিভিন্ন ধরনের প্রতারণার সুযোগ নিচ্ছেন। তো এর বিরুদ্ধে কিন্তু সম্পূর্ণ কঠোর রয়েছে হজ পরিচালকগণ। এই ছিল আশকোনার যে হজ ক্যাম্প থেকে আমার কাছে হজ পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা, চলতি বছরও পাশের হার জিপিএ 5 প্রাপ্তির সব ক্যাটাগরিতে মেয়েদের থেকে পিছিয়ে রয়েছে ছেলেরা। এর অন্যতম কারণ মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তি এবং ক্লাসে অনুপস্থিতি সহ পড়াশোনায় অমনোযোগিতা বলে মনে করেন শিক্ষাবিদরা। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গেল 12 মে রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমে এসেছে। জিপি 5 প্রাপ্তিতে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র জিপি 5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে আছে ছেলেরা। বিগত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও। ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। তবে কেন ছেলেরা পিছিয়ে? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে কম উপস্থিতি এবং নিয়ম না মানা ও অধ্যবসায় থেকে অর্থাৎ কোনো ক্ষেত্রে মনোযোগ না থাকায় ছেলেদের ফলাফল এমনটাই হয়েছে বলে মনে করেন এই শিক্ষাবিদ। মেয়েরা যে কোনো কারণে হোক, বাবা মা কখনো তোমাকে সন্ধ্যার মধ্যে ফিরতে হবে, কাজে আসতে হবে, এটা রেস্ট্রিকশন আছে, এটা তাকে ফলো করে। ছেলেরা সাধারণত এই যে বাইরে যাওয়ার প্রবণতা এবং প্রযুক্তি নির্ভর হয়ে পড়া, এটি একটি কারণ হতে পারে। বিপরীত দিক থেকে ভালো ফলের পেছনে মেয়েদের অধ্যাবসায়ী মনোভাব বড় ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষাবিদ। তবে বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ ও উপবৃত্তির আওতা আনার মাধ্যমে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করেন তিনি। যে সরকার মেয়েদেরকে এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে তাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে, এটি একটা বড় ইন্ডিকেটর, এবং এটা মেয়েদেরকে প্রান্তিক ক্ষেত্রে থেকে শুরু করে একেবারে আপ লেভেল পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু একটা বিরাট এফেক্ট পড়ছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, একটু আগে যেমনটা জানিয়েছিলাম, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তো এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আজকের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান।
নাদিয়া, আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু বাংলাদেশে সফর করছে মার্কিন পররাষ্ট্র সহকারী ডোনাল্ড লু, এবং ডোনাল্ডের এই সফরকে ঘিরে কিন্তু শুরু থেকে একটা জল্পনা কল্পনা ছিল, কারণ আপনি দেখেছেন যে নির্বাচনের পূর্ববর্তী সময়ে ডোনাল্ড লু অনেকটাই সক্রিয় ভূমিকা পালন করেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে। তো তার পরবর্তীতে কিন্তু সেই সক্রিয়তা কিন্তু অনেকটাই কমে গেছে যখন জো বাইডেন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়যুক্ত হওয়ার পর কিন্তু স্বাগত জানানোর পরবর্তীতেই কিন্তু ডোনাল্ডের সাথে যে বাংলাদেশের যে বিষয়গুলো উঠে আসছিল সেগুলোর কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে গেছে। তো ডোনাল্ড ত্রিদেশীয় সফর করছে, তার প্রেক্ষিতেই কিন্তু শ্রীলঙ্কা এবং ভারত সফর করে তিনি বাংলাদেশে সফর করছেন, এবং বাংলাদেশে সফর করার যে মূল উদ্দেশ্যটি রয়েছে নাদিয়া, সেটি হচ্ছে যে জো বাইডেন কিন্তু তার স্বাগত বার্তায় জানিয়েছিল যে বাংলাদেশের সাথে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বেশি জোরদার করতে চায়, এবং সেই সম্পর্কটি জোরদার করারই একটি ধারাবাহিকতায় কিন্তু ডোনাল্ড বাংলাদেশ সফর করছেন। এবং এই সফরে যে যে বিষয়গুলো উঠে আসবে সেটি হচ্ছে আমাদের জলবায়ু সংকট যেটি রয়েছে এবং রোহিঙ্গা সংকট যেটি রয়েছে, এর পাশাপাশি আমাদের নিরাপত্তা সহ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই সফরে উঠে আসবে। এবং গতকালকে দেখেছেন যে ডোনাল্ড অনেকটাই ব্যস্ত সময় পার করেছে, তিনি পিটার হাসের বাসভবনে অনেক অ্যাক্টিভিটিসদের সাথে দেখা করেছেন এবং নানান কার্যক্রম করেছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন। এবং আজকে যে কার্যক্রমগুলো করছেন, উনি সকালে কিন্তু 8:30 নাগাদ ইএমকে সেন্টারে গিয়েছিলেন, এবং সেই 8:30টার পরে ইএমকে সেন্টার থেকে তিনি সচিবালয়ে গিয়েছেন, সেখানে বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং এখন যে কাজটি তিনি করছেন, পদ্মায় রয়েছেন, এবং পদ্মায় আমাদের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন মাসুদ বিন মোমেন, তার সঙ্গে তিনি বৈঠকে বসবেন। এর পরবর্তীতে যেটি হবে নাদিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি, পরবর্তীতে কিন্তু তিনি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং সাক্ষাতে কি কি বিষয় উঠে আসে সেগুলো মন্ত্রী অবশ্যই আমাদেরকে ব্রিফ করবেন। এর বাইরে যদি আপনাকে বলি, এখান থেকে কিন্তু ডোনাল্ড যাবেন বসুন্ধরা কিংসের একটি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। সেই প্রোগ্রাম শেষে কিন্তু তিনি আবার হোটেল ওয়েস্টিনে ফিরে যাবেন, এবং সেখান থেকে আজকে তিনি ইউএস এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তো আমার কাছে নাদিয়া সর্বসাকুল্যে আমি যদি বলি এতটুকুই ছিল ডোনাল্ড এর সফর সম্পর্কিত বিষয় আর কি। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা হীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস এবং বৈশাখী সহ সুস্বাদু স্থানীয় জাতের আম। বিষমুক্ত এবং গুণগত মানের আম বাজারজাত করতে প্রজাতি ভেদে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। এ কারণেই দেশ জুড়ে সাতক্ষীরার আমের চাহিদাও ব্যাপক। বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আমের আকারও ছোট। তবে সঠিক সময়ে আম বাজারজাত করতে পারলে লাভের আশা করছেন চাষিরা। বর্ষার কারণে আমরা আম ভালো বড় করতে পারিনি। হিমসাগর ভাঙার ডেটটা যদি দেয় তাহলে আমরা তাড়াতাড়ি আমটা ভেঙে হয়তো আমাদের চালানটা বাঁচানো সম্ভব হবে। দামটা যদি আমরা হিমসাগরের বেলায় পাই তাহলে আমরা মোটামুটি আলনা দিলে আমরা লাভবান হতে পারবো। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে বাজারজাত করতে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম সংগ্রহ করে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে এ অঞ্চলের আমের গুণমান নষ্ট হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। বর্তমান কিছু অসাধু আম ব্যবসায়ী আছে, তাদের কারণে সমস্ত ব্যবসায়ীদের বদনাম। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই অসাধু ব্যবসায়ীদের কিভাবে দমন করা যায় এটা আপনারা খেয়াল রাখবেন। সাতক্ষীরা জেলার আমরা যখন আমরা বিক্রি করি ঢাকায়, তখন এই আমের ডিমান্ডটা কমে যায়। বাজারে বিষমুক্ত আম নিশ্চিত করতে গেল 2 সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50,000 কেজিরও বেশি কেমিক্যাল মেশানো আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মেসেজ থাকবে সবার প্রতি যে যেন কোনো আম নির্দিষ্ট ক্যালেন্ডারের পূর্বে সাতক্ষীরা থেকে না বের হয়।
এবছর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিষমুক্ত আম পেতে হলে জেলা প্রশাসনের আম সংগ্রহের নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতাদেরকে আম ক্রয় না করার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। বিভিন্ন জেলাতে যে আমের ক্যালেন্ডারটা করা হয়ে থাকে বিভিন্ন জাতে সেই তারিখটা লক্ষ্য করে আপনারা বাজার থেকে আম সংগ্রহ করবেন, তাহলে আমাদের যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আমটা আপনারা খেতে পারবেন। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপলি আম সংগ্রহ করা যাবে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শকের পর্যায়ে জানাবো খেলার সংবাদ। ঘনিয়ে এসেছে টি-20 বিশ্বকাপের সময়। আজ বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে রাতে দেশ ছাড়বে টাইগাররা। রাত 1:40 যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে সকালে শেষবারের মতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে ক্রিকেটাররা। পরে আনুষ্ঠানিক ফটো সেশন এবং এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপের নিজেদের লক্ষ্যের কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, বাংলাদেশ দলের অনুশীলন এবং টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সবশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। নাদিয়া, আজকে শেষবারের মতো ঘরের মাটিতে আসলে টি-20 বিশ্বকাপের আগে শেষবারের ঘরের মাটিতে অনুশীলন করলো বাংলাদেশ এবং 2 ঘন্টার একটি সেশন ছিল। সেই সেশনে আসলে খুব বড় আকারে প্রস্তুতি আমরা দেখিনি, লক্ষ্য করিনি। আজকে আমরা যেটি দেখেছি যে শুধুমাত্র ফিল্ডিং অনুশীলনেই করেছে বাংলাদেশ সকাল থেকে, যেটি আমরা লক্ষ্য করেছি। এবং সেখানে লং ক্যাচও প্র্যাকটিস করেছে, সেন্টার উইকেট থেকেও লং ক্যাচে প্র্যাকটিস করেছে বাংলাদেশ, পাশাপাশি শর্ট ক্যাচ এবং ফিল্ডিংটাই আসলে মূলত ঝালিয়ে নিয়েছে। আমরা ব্যাটিং বা বোলিং কোনো অনুশীলন আমরা আজকে দেখিনি। বলতে গেলে আজকে শেষ দিন নিজেদের একটু গা ঝালিয়ে নেওয়ার মতো অনুশীলনটাই শুধু আমরা দেখেছি। পর কিন্তু আমরা দেখেছি যে তারা সবাই ফিটনেস এর জন্য চলে গেছে। তো এই আজকের অনুশীলনটা আসলে খুব বেশি মুখ্য নয়। আজকে যেহেতু দল বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে রাত 1:40 সে কারণে আসলে নিজেদের একটু শেষ সময় ঝালিয়ে নেওয়ার এই অনুশীলনে আসলে আমরা সাকিব আল হাসানকে দেখতে পাইনি, যেটি পাশাপাশি তাসকিন আহমেদ কিন্তু সকালে ছিলেন, তিনি একটি ইনজুরি ক্যারি করছেন জানেন, যে সে কারণে আসলে তিনি খুব একটা অনুশীলন করেননি এবং তার যে রিহেব চলতেছে সেটির কারণেই আসলে কোনো ধরনের রিস্ক তিনি নেননি। তবু তাসকিন কিন্তু আসলে রয়েছেন মাঠে। তবে যেটি যেটি বিষয়টি হলো যে একটি প্রতিবার কিন্তু বিশ্বকাপ বা অন্যান্য সিরিজ খেলার আগে একটি ফটো সেশন হয়। গত বিশ্বকাপে যেটি হয়নি, তবে এবারে বিশ্বকাপ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. আরিফ। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বৈচিত্র্য টেকসই উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী বৈঠক সংলাপ উদ্বোধন। 2 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। উখিয়ার গহীন পাহাড়ে আরশার আস্তানায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার 2। 47টি ফ্লাইটে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 18,651 জন হজযাত্রী। 10 জুন পর্যন্ত চলবে বিমান যাত্রা। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা প্রযুক্তিগত আসক্তি এবং ক্লাসে অনুপস্থিতি সহ পড়াশোনায় অমনোযোগিতা মূল কারণ, বলছেন শিক্ষাবিদরা। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।